শুক্রবার ছুটির দিন। নওফিল বসে আছে সিলেটের হবিগঞ্জ জেলার এক 5 তলা বিল্ডিংয়ের বেলকনিতে। গতকাল রাতেই এসেছে নতুন ফ্ল্যাটে। নওরিন ঘুমাচ্ছে বিছানায়। নওফিলের হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেট খাওয়ার তেমন অভ্যাস নেই, তবে আজ খেতে ইচ্ছা করছে বিধায় সে খাচ্ছে। সিগারেটের ধোঁয়ার মতো তার স্মৃতি থেকে কিছু অজানা লুকায়িত স্মৃতি বেরিয়ে আসছে। ফারজানা, যে নওফিলের সেকেন্ড ওয়াইফ ছিল। রজনীর সাথে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই ফারজানার সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছিল। যখন নওফিল শুনেছিল রজনী আর মা হতে পারবে না, ফারজানাকে ভালোবেসে বিয়ে করেছিল নওফিল। বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছিল ফারজানা, যা রজনী আজও জানে না। নওফিল রজনীকে ডিভোর্স দিয়ে ফারজানাকে বিয়ে করে। নওফিল পরকীয়া করেছিল, অথচ রজনী তা জানলও না। দিনের পর দিন ঠকিয়েছে নওফিল রজনীকে। রজনী ঘুণ অক্ষরেও টের পায়নি। পেলে বোধহয় তখনই নওফিলের প্রতি এক আকাশ সম ঘৃণা জমা হতো। নওফিল খুব সূক্ষ্মভাবে রজনীর থেকে এই বিষয়টা লুকিয়ে গিয়েছে। রজনী মা হতে পারবে না, এটা জানার পর নওফিল ভেঙে পড়লে নওফিলের কলিগ ফারজানা সেটারই সুযোগ নেয়। রজনীর নামে এটা সেটা বলে নিজেকে রিপ্রেজেন্ট করেছে। ফারজানা দেখতে শুনতে অসম্ভব সুন্দরী ছিল, যা দেখে নওফিল দুর্বল হয়ে গিয়েছিল। তারপরই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। অথচ বিয়ের 1 বছর পার হতেই চলে যায় ফারজানা অন্য এক পুরুষের সাথে। নওফিল সেদিন নির্বাক ছিল, বুঝতে পেরেছিল রিভেঞ্জ হয়েছে তার সাথে। তাই দোষ নিজের ভেবেই চুপ রইল। সিগারেট শেষ হয়ে আসতেই সেটা ছুঁড়ে ফেলে দেয় নওফিল। দীর্ঘশ্বাস ফেলে বলে, কেটে যাক বছর, পেরিয়ে যাক বসন্ত, তোমার সাথে আমার মতো পাপিষ্ঠের আর দেখা না হোক। আমি ভালো ছেলে, ভালো স্বামী হয়তো হতে পারিনি, তবে আদর্শ পিতা হয়ে ঠিক নিজেকে প্রমাণ করব। বাবা হিসেবে আমি আমার মেয়ের কাছে একজন সুপার হিরো। তোমার জীবনের সব অতীত অধ্যায় থেকে আমাকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হোক। তোমার অভিমান, অভিযোগ অন্য কাউকে ঘিরে নতুন করে হোক। সাদমান নিশ্চয়ই সব জেনেই তোমায় বিয়ে করছে। খুব উন্নত মানের চিকিৎসা হোক তোমার, আর মাতৃত্বের অনুভূতির স্বাদ কেমন তা অনুভব করো। ভালো থেকো। আমার অস্তিত্ব জুড়ে তুমি আছো, আর আমার মেয়েও আছে, তাছাড়া আর কেউ নেই। সাদমানের বাবা আর মা দুপুরে এসেছে সাফায়েতদের বাসায় আমেরিকা থেকে। সাদমান কাল যাবে ফ্যামিলি নিয়ে রজনীদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। তবে সাদমান তার বাবার সাথে আলাদাভাবে একটু কথা বলবে বলে একাকী রয়েছে বাবার সাথে। সাইদুল ইসলাম ছেলেকে এখনো চুপ থাকতে দেখে বলল, কি রে, কি বলবি? এখনো বলছিস না কেন? কিছু কথা বলবো, প্র্যাকটিক্যালি ভাববে। বল। একটা মেয়ে যে কখনো মা হতে পারবে না, তবে মেয়েটাকে একটা ছেলে অসম্ভব রকমের ভালোবাসে। ছেলেটা রাজি মেয়েটার সব জেনে বিয়ে করতে, কারণ ছেলেটার কাছে সবকিছুর আগে হচ্ছে মেয়েটা। ছেলেটা আর মেয়েটাকে কোন নজরে দেখছো তুমি? ভালো নজরেই। বাচ্চা হবে না, এটাতে তো ছেলে মেয়েটার কোনো দোষ নেই। দুজনেই যেহেতু দুজনকে ভালোবাসে, তাহলে বিয়ে করবে। তারপর বিভিন্ন পদ্ধতি অনুসরণ করবে যদি মনে হয় বাচ্চা তাদের দরকার। তার মানে তোমার এতে আপত্তি নেই? মানে এমন বিয়েতে আর কি? না, তোর মায়ের তো এমনই সমস্যা হয়েছিল, বাচ্চা কনসিভ হচ্ছিল না। অনেক চিকিৎসা সাধনার পরই তো তুই হলি। এরপর আর কনসিভ করতে পারেনি তোর মা। আমরা জানি, দেখেছি এই সিচুয়েশন, তাই সবটাই বুঝি। সাদমান এবার সাইদুল ইসলামকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, এর জন্যই তো তোমাকে এত ভালোবাসি বাবা। লাভ ইউ বাবা। রুয়াত আজ ভীষণ ব্যস্ত রান্না নিয়ে। খালা শ্বশুর, খালা শাশুড়ি এসেছে বলে কথা। একা হাতেই সব রান্না করছে। শাশুড়িকে পাঠিয়ে দিয়েছে বোনের সাথে গল্প করতে। বোন অনেক বছর পরে এসেছে, গল্প করবে, সুখ দুঃখ শেয়ার করবে, এটাই তো হবার কথা। সাফায়েত রুয়াতকে হেল্প করছে। রুয়াত না করেছিল, কিন্তু সাফায়েত শুনল না। সাফায়েত এটা ওটা এগিয়ে দিচ্ছে, আবার পেঁয়াজ মরিচও কেটে দিচ্ছে। রুয়াত বারবার বলছে, আর হেল্প করতে হবে না, ফ্যানের নিচে গিয়ে বসুন না। সাফায়েত পাখা দিয়ে বউকে বাতাস করতে করতে জবাব দেয়,
তোমাকে গরমে রেখে আমি ফ্যানের নিচে গিয়ে শরীর চুড়াবো? নো ওয়ে। আমিও হেল্প করব তোমায়। স্ত্রীর হাতে হাতে হেল্প করা উচিত প্রত্যেকটা স্বামীর। আমার ভালো লাগছে না। আপনি গরমে ঘেমে নেমে একাকার হয়ে গেছেন। গরম তো সহ্য করতে পারেন না আপনি। জানি কষ্ট হচ্ছে, যান না আপনি। তোমারও তো কষ্ট হচ্ছে রুয়াত। নিজের দিকে তাকিয়েছো? পরনের শাড়ি ভিজে গেছে, তাই কথা কম বলো। দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। রুয়াত এবার হাল ছেড়ে দিল। তরকারিতে ঝোল দিয়ে সাফায়েতের হাত থেকে পাখাটা নিয়ে বলল, চুপচাপ দাঁড়ান। আমাকে একা বাতাস করলে চলবে? রুয়াত বাতাস করা শুরু করলো। সাফায়েত বুকে হাত গুজে রুয়াতকে দেখতে লাগলো। শাড়ির আঁচল কোমরে গোজা, উন্মুক্ত ফর্সা পেট বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। তৈলাক্ত মুখে ঘাম, ব্লাউজগুলো ভিজে গেছে, অথচ কি সুন্দরী না লাগছে তার বউকে এই রূপে। রুয়াত ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি দেখছেন এভাবে? সাফায়েত এবার বাঁকা হেসে বলল, তোমাকে? আমি? আমি কি নতুন? আগে দেখেননি? হুম, দেখেছি, তবে আজ নতুন ভাবে আবিষ্কার করছি তোমায়। যেমন? সুন্দর লাগছে তোমায় এই বিশ্রী বেশে। এটা মোটেও বিশ্রী বেশ নয়, গিন্নি গিন্নি লাগে একেবারে। আমি তো গিন্নি। হুম, সাফায়েত ইমতিয়াজ নোয়াশের গিন্নি। হ্যাঁ, কপাল গুনে আমাকে পেয়েছো, তার জন্য দিনরাত শুক্রিয়া আদায় করা উচিত। করি তো, রোজ প্রতিটা মিনিটে মিনিটে। সত্যি, তোমার মতো একজনকে আমার জীবনে প্রয়োজন ছিল। আম্মা আমাকে বেস্ট গিফটটা দিয়েছে তোমাকে আমার জীবনে এনে। আমাদের নিয়ে একটা গল্প লেখা উচিত। কিসের গল্প? আচ্ছা, ছাত্রীর প্রেমে পড়ে ভার্সিটির টিচার যখন পাগল। নামটা কেমন? জোস, তাই না? পুরাই করলার জুস। তরকারি হয়ে গেছে, নামাও। রুয়াত তরকারি নামাতে নামাতে বলল, আমার চেনা জানা অনেক রাইটার আছে জানেন, তাদেরকে বলবো আমাকে আর আমার জামাইকে নিয়ে একটা গল্প লিখে দেন। আমরা আইডল টিচার স্টুডেন্টদের, তারা আমাদের গল্প পড়ে ইন্সপায়ার হবে। তোমার মাথা হবে। আমার সুইট মুডটার একেবারে 12টা 14টা বাজিয়ে দিলা। রান্না তো শেষ, আমি শাওয়ারে গেলাম, থাকো। নেহাল আজ রোহানের বাসায় এসেছে। কাল সভা আছে, সেজন্য দুই বন্ধু মিলে সবার প্ল্যান করছে। রোহান বিছানায় গিয়ে গা এলিয়ে দিয়ে বলল, ভাবছি জীবনটা নিয়ে পুনরায় ভাববো, বুঝলি? যেমন? বিয়ে শাদী করবো খুব দ্রুত। কারে? রুয়াত তো ম্যারিড। রোহান এবার রাগী চোখে তাকালো। শালা, দিলি তো আমার মুডটা নষ্ট করে। রুয়াতকে রুয়াতের জায়গায় রাখ না। রুয়াত হ্যাপি আছে, তাতেই আমি হ্যাপি। তাহলে বিয়ে করবি কে? হ্যাপি থাক, বিয়ে করে জীবনটা বরবাদ করিস না। তুই তাইলে বিয়ে করবি কেন? বিয়ে করবি বোঝা আমারে কেন? আমি তো হ্যাপি না, দুঃখে আছি, সেজন্যই বিয়ে করে হ্যাপি হব। আমার তো এক্স নেই যার সুখ দেখে হ্যাপি হব। আছে একটা গার্লফ্রেন্ড শুধু। শালা, তুই আমাকে সিরিয়াস হতেই দিবি না, তাই না? নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম আগের জন্মে, তার জন্য প্যারাস্বরূপ খোদা তরে আমার জীবনে পাঠাইছে। তুই তাইলে শয়তান আছিলি, তাই না? তাই তরে ভালো বানাইতে আমারে ফ্রেশতা স্বরূপ পাঠাইছে তর জীবনে। তাই বলছি ভালো হ। খারাপ ছিলামই বা কবে? শোন, নেক্সট ইয়ার বাচ্চার বাবা হব। তোর ছেলেকে আমার মেয়ে দিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাবো। স্যাকাখোর কাকে বলে? আমার মেয়েকে দিয়ে দেখিয়ে দিব তোর ছেলেকে। আমি তো বিয়াই করলাম না, তুই আমার সন্তানরে স্যাকা দেওয়া অব্দিও চলে গেছস। তোর ছেলে হোক দোয়া করি, আর স্যাকা আমি খাওয়াবো মেয়ে দিয়ে। ছেলে হলে ছেলেকে বলবো, যা বাপ, আমার নেহালের মেয়েকে পটিয়ে উঠিয়ে একেবারে বিয়ে কর। আমি আসি তোর পাশে। মেয়েটা ভীষণ পাজি, একেবারে বাপের মতো। বিয়ে করে টাইট দে। আমার ছেলেকে ছ্যাঁকা দেয়, কত বড় সাহস! হোস্টেলের রুমে এক মনে রোহানের ছবি দেখছে নীতি। হাবিবা ঘড়ি ধরে পাক্কা 30 মিনিট সেটা দেখে চলেছে। এবার বলেই উঠল, তুমি কাউকে ভালোবাসো? সময় নিল না নীতি, মুহূর্তে গড়গড় করে বলে দিল, হ্যাঁ, অসম্ভব রকমের ভালোবাসি একটা মানুষকে। তার ছবি কি এত মনোযোগ দিয়ে দেখছো? হ্যাঁ, আমার ভালোবাসা। কতদিনের সম্পর্ক? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।
আমরা কোনো রিলেশনেও নেই। তাহলে এটা আবার কেমন ভালোবাসা? এক শুদ্ধ ভালোবাসা এটা। এখানে কোনো এক্সপেকটেশন নেই তাকে নিয়ে। তাহলে তাকে পাওয়ার চান্স কত? স্মিত হাসল নীতি, সময় নিয়ে শুধালো, হয়তো 0%। পাওয়ার চান্স 0%? তাহলে ভালোবাসছো কেন? ভালোবাসলেই যে তাকে পেতে হবে, এটা কোথায় লেখা আছে? সেটা না হয় বুঝলাম। সে তোমাকে ভালোবাসে? না, সে তো আমায় ভালোবাসে না। সে তোমাকে ভালোবাসে না, পাওয়ার চান্সও নেই, তাহলে ভালোবাসতে গেলে কেন? আল্লাহ যদি মুখ তুলে ভিক্ষা হিসাবে দিয়ে দেয় সেজন্যই। বোকা মেয়ে তুমি, এটা আমি নিজেও মানি। তাহলে ভুল কেন করছিস বারংবার তুই? কেউ একজন একদিন নিজ দায়িত্ব ভুলগুলো শুধরে নেবে। এই জন্য এটা সিনেমা না, আর না কোনো রূপকথার গল্প। মনের মিল দুজন দুজনার না থাকলে পাওয়া অসম্ভব। জানি না, তবে মন বলছে আমি তাকে পাবো। দোয়া করি পাও। ওকে, ডিম নেই, রান্না করব কি তাই বলো আগে। থাক, দোকান থেকে ডিম নিয়ে আসি আমি। নীতি বাহিরে তাকালো। আকাশে সন্ধ্যা নেমে এসেছে। নীতি বিছানা থেকে বলল, তুই থাক, আমি নিয়ে আসছি। সন্ধ্যা নেমে গেছে, একা যাবি কেন? সমস্যা হবে? নীতি চলে গেল। হোস্টেল থেকে 15 মিনিট হাঁটলেই দোকান। নীতি ওড়নাটা ভালো মতো জড়িয়ে হাঁটা ধরলো। সামনেই একটু নির্জন রাস্তা, পাশেই জঙ্গল। সেখানেই মানুষের আনাগোনা কম থাকে। নীতি পা চালিয়ে হাঁটা দিল আগের তুলনায়। দোকানে এসে 2 হালি ডিম নিয়ে ফের হাঁটা ধরলো বাড়ির দিকে। জঙ্গলের কাছে আসতেই দেখলো সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে নিলয় আর তার বন্ধুরা। নীতির ভেতর আত্মা যেন শুকিয়ে গেল ভয়ে। পেছনে তাকালো, কেউ নেই। আগে থেকেই জানতো নিলয় নীতি এসেছে এখানে, কারণ নীতির বাসার নিচে তার চলাফেরা দাঁড়িয়ে ছিল, আর সে দেখেছে তার চেলারাও তাকে ফলো করছে। নীতি বের হতেই ইনফর্ম করে তাকে নিলয় চলে এসেছে। আর নীতি কাপা বুক নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই নিলয় হাতটা ধরে ফেলে। নীতি ভয়ে মুখটা একেবারে ভীত হয়ে গেল। হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করলে নিলয় শরীর থেকে ওড়নাটা এক টান দিয়ে খুলে মুখে বেঁধে দিল। ধস্তাধস্তির এক সময় ডিমগুলো পড়ে রাস্তায় ভেঙে পড়ল। নিলয় ওড়নাটা হাতে পেঁচিয়ে নিয়ে বাইকে বসতেই বাইকটা টান দিল জঙ্গলের ভেতরে। নীতি হুড়মুড়িয়ে রাস্তায় পড়ে গেল। বাইকের সাথে সাথে নীতির দেহটাও যেতে লাগলো সেই পিচ ঢালা রাস্তা দিয়ে। রাস্তার ধারে ক্ষত বিক্ষত হতে লাগলো দেহটা। পিঠের নিচে জামাটা ছিঁড়ে পিঠের চামড়াটা খসতে শুরু করলো। মুখ দিয়ে আওয়াজ করতে পারলো না, মুখটা বাঁধা থাকায়। রাস্তায় রক্ত ঝরতে লাগলো। নীতির মনে হলো তার পিঠের মাংসগুলো খুলে খুলে পড়ছে। ব্যথায় চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। অসহ্য সেই ব্যথা। নীতি চিৎকার করে ডাকতে পারছে না কাউকে। 2 হাত জখম হয়ে গেছে। শরীরের কাপড় রক্তে ভিজে লাল হতে শুরু করেছে। জঙ্গলের শেষ প্রান্তে এসে বাইক থামালো নিলয়রা। নীতির অবস্থা শোচনীয়। গাল কেটে নাক ছিলে রক্ত বের হচ্ছে। কানের এক পাশের অর্ধেক নেই। নিলয় ওড়নাটা ছাড়তেই নীতি পাগলের মতো নিজের ক্ষত বিক্ষত শরীর জড়িয়ে ধরে গগন বিদারী চিৎকার করে উঠল। শরীরে তার অসহ্য ব্যথা। নীতি পারছে না সইতে। হাত মুহূর্তেই রক্তে ভিজে গেল। নিলয় সেটা দেখে অট্ট হাসিতে মেতে উঠেছে। নীতিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বলেছিলাম আমার হয়ে যা, হলি না, সবার সামনে আমার গালে চড় বসালি। তার শোধ আমি নিব না। তোর এমন অবস্থা করব যে কোনো পুরুষ যেন তোর এই বিভৎস চেহারা দেখলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। নীতি ভয়ে 2 কদম পিছিয়ে গেল। বসা থেকে উঠে দৌড় দিতে নিলে নিলয় চুল টেনে ধরে। নীতি পাগলের মতো হাত জোর করে আকুতি মিনতি করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। নিলয় ছাড়ল না। তার বন্ধুদের সামনে নীতির কাপড় টেনে ছিঁড়তে লাগলো। নীতি ক্ষত বিক্ষত শরীর নিয়েই নিলয়ের পাটা চেপে ধরে বলল,
ছেড়ে দিতে, তার এত বড় সর্বনাশ না করতে। নীতির সারা শরীর ব্যথায় জ্বলে যাচ্ছে, মাংস খসে যাওয়ার জায়গায় ময়লা ঢুকে পড়েছে। নিলয় নীতির শরীরের কাপড় ছিঁড়তে লাগলো। নীতির আত্মচিৎকার করে বলতে লাগলো, ভাই, ও ভাই বাঁচাও, রোহান ভাই বাঁচাও আমাকে, নিলয় প্লিজ ছেড়ে দে আমাকে। নিলয় শুনল না। নীতির শরীর নিয়ে মেতে উঠল। নীতির মনে হলো সে নরক যন্ত্রণা পাচ্ছে। নীতির আর্তনাদ কারোর মনটাকে টলাতে পারেনি। শরীরের এমন হাল, তার উপরে এমন নির্যাতন নীতি নিতে পারছে না। মাটি খামছে, চিৎকার করে উঠছে, চোখ দিয়ে জল ঝরছে। শুধু নিলয় না, তার 3 বন্ধুও ভোগ করলো নীতির শরীরটাকে। নীতি ভাবতেই পারছে না তার সাথে এটা হচ্ছে। তাকে ধর্ষণ করা হয়েছে। সে নিজেকে বাঁচাতে পারছে না। তার চোখের সামনে রোহানের মুখটা ভেসে আসছে। তার বাবা, তার ভাই, মায়ের মুখটা ভেসে উঠেছে। তার বাবা ভাই জানতে পারছে না তাদের কলিজার টুকরোটাকে দল বেঁধে গণধর্ষণ করা হচ্ছে। নীতির চিৎকার, নীতির পরিণতি দেখে প্রকৃতিও আজ স্তব্ধ। কোথায় তার ভাই আর কোথায় রোহান ভাই? তারা কেন তাকে বাঁচাতে আসছে না? নিলয়রা ধর্ষণ করেই ক্ষান্ত হলো না, সাথে করে আনা অ্যাসিড নীতির মুখে ছুঁড়ে মারল। নীতির মুখ চেপে ধরল। আল্লাহ গো, মা গো করে মরে গেলাম গো বলেই চটফট করতে লাগলো। নীতির এমন আত্মচিৎকার কারোর কান অব্দিও পৌঁছালো না। নিলয় তার বন্ধুদের নিয়ে চলে গেল নীতিকে ফেলে। নীতির মুখ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে মুখ। মাটিতে গড়াগড়ি করা শুরু করলো। ব্যথা তার আর সহ্য হচ্ছে না। এর চাইতে মৃত্যুই ভালো। নীতির মনে হচ্ছে এই বুঝি জীবন প্রদীপ নিভে যাবে। বাবার মুখটা আর দেখা হবে না। মায়ের কোলে মাথা রেখে আর ঘুমানো হবে না। ভাইয়ের সাথে খুনসুটি করা হবে না। আর রোহান, লোকটাকে বলেছিল তাকে ভালোবাসতে না। নীতি চলে গেলে লোকটাকে ভালোবাসবে কে? লোকটার সাথে সংসার বুঝি এই জন্মে আর হবে না। লোকটার মুখে ভালোবাসি শব্দটা আর শোনা হবে না। নীতির অপেক্ষারা বুঝি আর দীর্ঘ হবে না। তার রোহান ভাই যখন দেখবে নীতি আর নেই, তাকে জোর করে ধর্ষণ করেছে, মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে, বাঁচার জন্য পাগলের মতো মিনতি করেছে। কত যন্ত্রণা পেয়েছে নীতি, তার রোহান ভাই কি উপলব্ধি করতে পারবে? নীতি প্রাণপণে চেষ্টা করছে নিজেকে বাঁচাতে, কিন্তু এতগুলো পুরুষের সাথে তার এই রক্তে সজ্জিত দেহ পারেনি। সে বাঁচতে চেয়েছিল, ঘর বাঁধতে চেয়েছিল তার ভালোবাসার মানুষটার সাথে। অথচ কয়েক মিনিটের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা ঘটে গেল নীতির সাথে। সামান্য একটা চড়ের শোধ নিতে হলো এতটা ভয়ঙ্কর ভাবে। পৃথিবীও বুঝি আজ লজ্জা পাচ্ছে নীতির এমন পরিণতি দেখে। সুদূর মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। পাখিরা ডানা ঝাপটে নীড়ে ফিরছে। পৃথিবীর বুকে নেমে এসেছে আধার। কৃত্রিম আলো জ্বলে উঠেছে রাস্তায়। হোস্টেলের ঠিক বাহিরে দাঁড়িয়ে আছে নীতি। দৃষ্টি তার সামনের দিকে, কিছু ভাবনায় মশগুল। ওপর তালার জানালা থেকে হাবিবা ডেকে চলেছে একাধারে নীতিকে। নীতির সেই দিকে কোনো হুঁশই নেই। অগত্যা হাবিবা নিচে আসলো। নীতির কাঁধে হাত দিয়ে মৃদু ধাক্কা দিয়ে বলে উঠল, এই, কখন থেকে ডাকছি তোকে, শুনছিস না কেন? মৃদু সেই ধাক্কায় চমকে উঠল, লাফিয়ে উঠল নীতি। 2 হাত দিয়ে মুখটা ঢেকে মৃদু চিৎকার করে বলল, হাবিবা, আমার মুখ জ্বলে যাচ্ছে, ওরা আমাকে শেষ করে ফেলেছে। হাবিবা নীতির কথার কোনো আগা মাথা কিছুই খুঁজে পেল না। এগিয়ে এসে মুখের সামনে থেকে হাতটা সরিয়ে বলল, কে কে শেষ করে ফেলেছে তোকে? আর মুখ কেন জ্বলে যাচ্ছে তোর? অ্যাসিড, এই দেখ অ্যাসিড। কথাটা বলে মুখ দেখিয়ে নিজের দিকে তাকালে আটকে ওঠে। তড়িঘড়ি করে ফোনের ক্যামেরাটা অন করে মুখের সামনে ধরে দেখে সব ঠিকঠাক আছে। নীতির শরীরে চোখ বুলালো, না,
সে তো ঠিক আছে। তাড়াতাড়ি করে পেছন ফিরে তাকালো। সামনে নিলয়ের এক চেলা দাঁড়িয়ে আছে। এই চেলাকে দেখেই নীতি ভয়ে এমন দুঃস্বপ্ন কল্পনা করছিল। আর এক মুহূর্তেও দাঁড়ালো না সে। দৌড়ে রুমে চলে আসলো। ভয়ে তার বুকটা কাঁপছে, শরীরের লোম দাঁড়িয়ে গেছে। কি ভয়ানক সেই দুঃস্বপ্ন! এক পাও আর রাখবে না হোস্টেলের বাহিরে নীতি। গুটিসুটি হয়ে বিছানার এক প্রান্তে বসলো। হাবিবার রুমে এসে নীতিকে ভয়ে চুপসে যেতে দেখে এগিয়ে আসলো। বাহিরে নিলয়ের চেলাকে দেখেই হাবিবা নীতিকে ডেকে উঠেছিল যেন সে না যায়। আর যাই হোক, এই ফেনী শহরকে দিয়ে বিশ্বাস না থাকলেও নিলয় নামক পুরুষকে নিয়ে নেই তো। নীতিকে এত ডাকছিল, কিন্তু নীতি শুনছিলই না। অগত্যা নিচে গিয়েছিল নিয়ে আসতে। কিন্তু কি এমন হলো যে মেয়েটা এমন ভয়ে সিটিয়ে আছে? হাবিবা এবার পাশে বসলো। নীতির শরীর ঘেমে নেমে একাকার অবস্থা। হাবিবা মাথায় হাত রাখতেই নীতি জাপটে ধরিয়ে কেঁদে উঠল। হাবিবা ভড়কে গেল, বলল, কি হয়েছে নিতু? কাঁদছিস কেন ইয়ার? আমাকে বল, তা না হলে বুঝবো কি করে? নীতি হেসকি তুলতে তুলতে সব কথা খুলে বলল। হাবিবা অবাক হয়ে তাকালো। এক দণ্ডে কি থেকে কি হয়েছে ভেবে বসেছে এই মেয়েটা। নীতির মাথায় হাত বুলিয়ে বলল, পাগল মেয়ে, কি সব ভেবেছিস নিজেকে নিয়ে? এসব ভাবিস না। তোর তো ভার্সিটির সব কাজ কমপ্লিট। যাবার আগে এসব কেউ ভাবে বলতো? আর আমিও পাগলের মতো তোকে একা ছাড়তে নিয়েছিলাম। শিট! চোখে মুখে পানির ছিটা দিয়ে আয়, আমি অন্য কিছু রান্না করে আনছি। হাবিবা চলে গেল। নীতির হাত পা শরীর এখনো কাঁপছে। পাশ থেকে ফোনটা নিয়ে নেহালের নাম্বারে কল লাগালো। নেহাল রোহানের সাথেই বসে কথাবার্তা বলছিল। নীতির কল পেয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো নীতি, বল। নীতি কাঁদো কাঁদো গলায় বলল, ভাই। নেহাল বসা থেকে উঠে দাঁড়ালো, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে নীতি? বোন, গলার স্বর এমন শোনাচ্ছে কেন? ভাই, আমি আর থাকবো না ফেনি, আমাকে কালই এসে নিয়ে যাও। আমি কাল সকালে চলে আসবো বোন, আগে বল কি হয়েছে? রোহান ভুরু কুচকালো নেহালের অস্থিরতা দেখে। মুখের দিকে তাকিয়ে রইল কি বলছে শোনার জন্য। কিছুই হয়নি ভাই, আমি থাকবো না এই ভয়ঙ্কর শহরে। প্লিজ কাল এসে নিয়ে যাও আমায়, ভয় করছে আমার প্রচুর। নিলয় কিছু করেছে কি? মুহূর্তেই স্মৃতিতে ভেসে উঠল সেই দৃশ্য। নীতি মুখ চেপে ধরল। রোহান ফোনটা কেড়ে নিল, গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে নীতি? নিলয় কি করেছে? রোহানের কণ্ঠ শুনে নীতির আরো কান্না পেল। মুখে হাত রেখেই বলল, রোহান ভাইয়া, আমাকে নিয়ে যান না, আমাকে প্লিজ নিয়ে যান। কি হয়েছে বলবি তো, নাকি এসে থাপড়াবো তোকে? কোনটা? কিছুই হয়নি, আমাকে কালই এসে নিয়ে যাবেন। ফোনটা কেটে দিল এবার নীতি। রোহান ফোনের স্ক্রিনে তাকালো। নীতি ভয় পেয়েছে নিশ্চয় কোনো একটা বিষয়ে। নেহালের দিকে তাকিয়ে বলল, নীতির রুমমেটের নাম্বার আছে? হুম, কল লাগা। নেহাল কল লাগিয়ে রোহানের হাতে দিল। ফোন রিসিভ হতেই রোহান বলল, নীতির রুমমেট তুমি? হাবিবা ফোনের স্ক্রিনে ভালো করে তাকালো। এটা তো নীতির ভাইয়ের নাম্বার, কিন্তু কণ্ঠস্বর এমন অচেনা কেন? হ্যাঁ ভাইয়া। নীতির কি হয়েছে? ও এমন ভয় পেয়েছে কেন? আপনি কে? আমি রোহান। ও, আসলে নীতি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। কি স্বপ্ন? হাবিবা ব্যাখ্যা দিয়ে সবটা বলল। রোহানের হাত এবার মুঠোবন্দি হয়ে আসলো। কপালের রগগুলো ফুলে উঠল। ফোনটা ধপ করে কেটে দিয়ে টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা নিয়ে বের হলো। নেহাল কিছু বলার আর সুযোগ পেল না। হাবিবা রান্না শেষ করে খাবার নিয়ে বসে আছে নীতির সামনে। নীতি খাবার খাচ্ছে না, ভয়ে এখনো শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। হাবিবা ভাতের লোকমা নীতির মুখের সামনে ধরে বলল, এটা তোর শুধুমাত্র কল্পনা ছিল নীতি, তেমন কিছুই তো হয়নি। খাবারটা খেয়ে নে ইয়ার। নীতি হাঁ করে। হাবিবা খাইয়ে দেয়, কিন্তু নীতি খাবারটা গিলতে পারে না। গিলতে তার কষ্ট হচ্ছে, বিচ্ছে খাবারগুলো গলায়। নীতি পানি খেয়ে বলল আর খাবে না, জোর না করতে। হাবিবা আর জোর করলো না, নিজের খাবার খেয়ে
বাতি নিভিয়ে শুয়ে পড়ল নীতির পাশে। রাত 11টার দিকে নীতির ফোনে বিকট আওয়াজে বেজে উঠল। নীতি সবেই চোখটা বন্ধ হয়ে আসছিল। ফোনের আওয়াজে ধড়পড়িয়ে উঠল। রোহানের নাম্বার দেখে ভুরু কুচকাল। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রোহান বলে উঠল, ঝটপট ব্যাগ গুছিয়ে হোস্টেলের নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি। নীতি হন্তদন্ত হয়ে বিছানা ছেড়ে বেলকুনিতে আসলো। নিচে তাকাতেই দেখলো গাড়িতে হেলান দিয়ে রোহান দাঁড়িয়ে আছে। আপনি এখানে কেন এখন? রোহানের সোজা সাপটা উত্তরে জবাব দেয়, তোকে নিতে এসেছি, তাড়াতাড়ি আয়। রোহান ফোনটা কেটে দিল। নীতি রুমে আসলো। হাবিবাকে ডেকে বলল সে চলে যাবে। হাবিবা উঠে নীতিকে হেল্প করলো গোছাতে। নীতি বোরখাটা পরে হাবিবাকে জড়িয়ে ধরে বলল, সাবধানে থাকিস, আসছি, পৌঁছে ফোন দিবি। নীতি মাথা নাড়িয়ে বেরিয়ে আসলো রুম থেকে। হাবিবা বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। নীতি হোস্টেলের গেটের সামনে আসতেই রোহানকে দেখতে পায়। রোহান নীতির হাত থেকে ব্যাগটা নিয়ে গাড়ির পেছনে রাখে। নীতি বেলকুনির থেকে তাকাতেই হাবিবাকে হাত নাড়িয়ে বিদায় জানায়। নীতির চোখ ঝাপসা হয়ে আসে। আর দেখা হবে না হয়তো তাদের, আর আশাও হবে না ফেনী শহরে। নীতি গাড়িতে উঠে বসলো। রোহানও উঠে বসলো গাড়িতে। গাড়ি স্টার্ট দিতেই নীতি জানালা দিয়ে মাথা বের করে শেষবারের মতো হাবিবাকে দেখে নিল। মনে মনে বলল, সাবধানে সুস্থভাবে থাকো হাবু। গাড়ির সিটে মাথা এলিয়ে দেয় নীতি। বুকের ব্যথাটা বাড়ছে ক্রমশ। নীতি জোরে জোরে শ্বাস নিল চোখটা বন্ধ করে। রোহান আর চোখে দেখে চলেছে নীতিকে। নীতির মুখ ভয়ে শুকিয়ে একটুখানি হয়ে গেছে। খারাপ লাগছে অনেক? নীতি চোখ মেলে তাকালো। চোখটা ছোট করে বলল, হুম। রোহান এক হাত বাড়িয়ে বলে, এখানে আয়, ভয় পাস না। নীতি সিট বেল্টটা খুলে এগিয়ে আসলো রোহানের কাছে। রোহান নীতিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। নীতি রোহানের শার্টটা খামচে ধরে বুকে মাথা রাখলো। রোহানের সারা শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। কেমন একটা লাগলো। নীতির মুখের দিকে তাকাতেই দেখলো নীতির চোখটা বন্ধ করে আছে। গরম নিঃশ্বাস রোহানের বুকে এসে পড়ছে। রোহানের সারা রাস্তা এভাবেই গাড়ি চালিয়ে নিজের বাসায় এসে পৌঁছালো রাত 1টার দিকে। নেহাল ছিল রোহানের বাসাতেই। দরজা খুলে নীতি আর রোহানকে একত্রে দেখে অবাক হলো। ছেলেটা এত রাতে তার বোনকে গিয়ে নিয়ে আসতে গিয়েছিল তাহলে? নীতি ঘুমে ঢুলছে। রোহান নেহালকে বলল পাশের রুমে গিয়ে নীতিকে শুইয়ে দিতে। নেহাল বোনকে ধরে পাশের রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল। রোহানের এখন নিজেকে হালকা লাগছে। কথাগুলো শোনার পরই মন কেমন যেন অস্থির হয়ে গিয়েছিল। নীতিকে চোখের সামনে দেখার প্রয়াস জেগেছিল মনে। তাই তো চলে গেল। নেহাল কথা বলতে আসলে রোহান বিছানায় শুয়ে বলে, কাল সকালে কথা বলবো। রাতের নিকষ কালো অন্ধকারে বুক চিরে মসজিদের ইমামের কণ্ঠে আজানের ধ্বনিতে চারপাশটা আলোকিত হতে শুরু করলো। পাখি ডাকছে জানালা দিয়ে। গা হালকা করা মৃদু বাতাস বইছে। সারাটা রাত সাদমানের ঘুম হয়নি। সকালের অপেক্ষায় ছিল। আজ যে রজনীদের বাসায় যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। সাদমানের সেটা নিয়েই যেন তর সইছে না। ঘুম থেকে উঠেই বাবা মায়ের রুমের সামনে গিয়েছে। দরজায় কড়া নেড়ে ঘুম থেকে তাদেরকে জাগালো আর তাড়াতাড়ি করে রেডি হতে বলল। সাইদুল ইসলাম ভীষণ বিরক্ত ছেলের ওপরে। এত সকালে কেউ ডাকে? আর এমন বিয়ে পাগল কেউ হয় নাকি? একটা মাত্র ছেলে, না মেনেও স্বস্তি নেই অগত্যা। তারা স্বামী স্ত্রী ফ্রেশ হলেন। এদিকে সাদমান ফ্রেশ হয়ে গোসল করে পরিপাটি হয়ে রেডি হয়েছে। খাবার টেবিলে খাবার খেতে আসলে সবাই হাঁ হয়ে তাকায়। পাঞ্জাবি পরে একদম নতুন জামাই জামাই ভাব। রুয়াত তো বলেই ফেলল, কোথাও যাবেন নাকি ভাইয়া? সাদমান হাত ধুতে ধুতে বলে, হ্যাঁ, তোমাদের বাসায় তো যাব। রুয়াত সাফায়েতের দিকে তাকালো। সাফায়েত এক মনে খাবার খাচ্ছে। সেটা তো ভাইয়া দুপুরে, আপনি এখনই যাবেন? সাদমান সহসা তাকালো রুয়াতের পানে। দুপুরে কেন? সকালে গেলে কি হবে? শুভ কাজে কেউ দেরি করে? আয়োজনের তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না ভাইয়া? কোনো আয়োজন করতে হবে না। আমরা যাব, কথা বলে বিয়ের ডেটটা ফিক্সড করব। আর সেই উপলক্ষে
আমি রেস্টুরেন্ট থেকে সবার জন্য খাবার অর্ডার দিব। সাফায়েত খাওয়া শেষে হাত ধুয়ে উঠে যেতে যেতে বলল, তুই পাগল দেখে আমরাও পাগল হইনি বুঝলি। দুপুরে যাবার কথা হয়েছে, তার মানে আমরা দুপুরেই যাব। এতক্ষণ ধৈর্য ধরে বসে থাক। সাদমান সাফায়েতের দিকে তাকিয়ে বলল, আমি কি তোমার বিয়েতে এমন বাগড়া দিয়েছিলাম? উল্টো হেল্প করেছিলাম আমি তোমাকে, মনে নেই সেটা? তুমি হেল্প না করে আমার শুভ কাজটা এভাবে পিছিয়ে দিচ্ছ কেন? সাদমান, হচ্ছেটা কি? আমরা ওনাদের বলেছি দুপুরের কথা, সেখানে সকাল সকাল গেলে বিষয়টা কেমন দেখায় একটু ভাবো। বলেছো কেন দুপুরের কথা? বলতে তো পারলা না সকালের কথা। সাইদুল ইসলাম তপ্ত শ্বাস ফেলল, বলল, আমার ভুল হয়ে গেছে বাপ, আমাকে মাফ করে দাও। রুয়াদ পারছে না তো পেট ফাটিয়ে হাসতে। অনেক কষ্টে হাসি আটকিয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে ওপরে চলে আসলো। রুমে এসে পেট ফাটিয়ে হাসা শুরু করলো। সাফায়েত আর চোখে তাকিয়ে বলল, হাসছো কেন? সাদমান ভাইয়ার অবস্থা দেখে কেমন বিয়ে পাগল হয়ে গেছে। ইস, আপনিও যদি আমাকে বিয়ে করার আগে এমন পাগল হতেন তাহলে কি হতো শুনি? সবাই বুঝতো সাফায়েত ইমতিয়াজ নওয়াজ বউ পাগল। লোকজনদের বুঝিয়ে আমার লাভ কি শুনি? আমার বউ একান্তই আমার, বুঝলে? আর এটা বউ বুঝলেই এনাফ, আর কারোর বোঝার দরকার নেই। সবাই জানে আপনি আনরোমান্টিক পারসন। সাফায়েত এগিয়ে এসে রুয়াতের কোমরটা চেপে ধরে বলল, সত্যি আমি আনরোমান্টিক? মোটেও না, আমার থেকেও বেশি রোমান্টিক আপনি। কাছে আসলেই তো বোঝা যায়। চোখ টিপ দিয়ে বলল রুয়াত। সাফায়েত মুচকি হেসে রুয়াতের নাকের ডকায় চুমু খেলো। ফিসফিস করে বলল, তুমি এত হট যে তোমার সংস্পর্শে আসলে আমিও হট হয়ে যাই। তপ্ত দুপুর। রুয়াত ম্যাজেন্টা কালারের শাড়ি পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবার দেখে নিল। সাফায়েত বিছানায় পা তুলে বসে রুয়াতকে দেখে চলেছে। হাতে থাকা হাত ঘড়িটার দিকে একবার চোখ বুলিয়ে হতাশ হয়ে বলল, আর কতক্ষণ রুয়াত? রুয়াত পাশে ফিরে বলল, কেমন লাগছে আমাকে আগে বলুন, তারপর বলছি কতক্ষণ লাগবে। সাফায়েত চোখ ফিরিয়ে নিয়ে বলল, ভালো লাগছে। রুয়াত এগিয়ে আসলো। সাফায়েতের মুখটা নিজের দিকে ফিরিয়ে এনে চোখটা বড় বড় করে তাকিয়ে বলল, আমার দিকে তাকিয়ে বলেন কেমন লাগছে। বিশাল বড় একটা কমপ্লিমেন্ট চাই। সাফায়েত রুবায়েতের চোখের দিকে তাকিয়ে বলল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। রুয়াত সাফায়েতের গাল থেকে হাতটা সরিয়ে ফের আয়নার সামনে দাঁড়িয়ে বলে, সত্যি? আমি জানতাম আমি সুন্দর, আমাকে সুন্দর তো লাগবেই। সাফায়েত গা ঝাড়া দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এত সময় নিয়ে সাজলে যে কাউকে সুন্দর লাগবে। রোয়াত এবার ভুরু কুচকে বলল, কই এত সময় নিয়ে সাজলাম, মাত্রই তো 2 ঘন্টা লেগেছে। এখন বের হওয়া যাক। আমার ভাইটার কথা এবার একটু ভাবো, বেচারা সকাল থেকে অপেক্ষা করছে। চলুন। সাফায়েত রুয়াতের হাতটা ধরে বসার ঘরে আসলো। সাদমান পায়চারি করছে। সাফায়েত রুয়াতকে দেখা মাত্রই এগিয়ে গিয়ে অস্থির কণ্ঠে বলল, কখন বের হবা ব্রো? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। সাফায়েতে খালা আর খালুর দিকে তাকিয়ে বলল, মনি, তোমরা গাড়িতে গিয়ে বসো। ওনারা চলে গেলেন। সাদমানও পেছনে পেছনে যেতে চাইলে সাফায়েত ডেকে বলল, তুই কোথায় যাচ্ছিস? তোকে কি যেতে বলেছি? আমি যাব না তো কে যাবে? ব্রো, তুমি আর রোয়াত অনেক দেরি করেছো। দিস নট ফেয়ার। আমি মানিব্যাগটা রুমে রেখে এসেছি, এনে দে। সাদমান রাখতে রাখতে মানিব্যাগটা আনতে চলে গেল। রুয়াত সাফায়েতের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, আপনি বারবার সাদমান ভাইয়ের পেছনে লাগছেন কেন বলেন তো? আমার ভাই, আমি লাগবই। সাদমান মানিব্যাগটা এনে সাফায়েতের হাতে ঠ্যাস দিয়ে ধুয়ে বলল, এবার তো চলো। সাফায়েত রুয়াতের হাতটা ধরে হাঁটা ধরে বলে, চল। আধা ঘন্টার মধ্যে রুয়াতরা চলে আসে এই বাড়ি। রুয়াত এসেই মাকে হেল্প করছে। বসার ঘরে বসে আছে কবির শিকদার, সাফায়েতের মা, সাদমানের বাবা মা আর সাদমান। সাদমান বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। আশ্চর্য, রজনীকে দেখার জন্য তার চোখ দুটো মরিয়া হয়ে যাচ্ছে।
হৃদস্পন্দনটা যেন দ্রুততর করে বেড়ে চলেছে, অথচ কেউ রজনীকে আনছেই না। রুয়াদ প্লেটে মিষ্টি আর পানি নিয়ে এসে সেন্টার টেবিলে রাখলো। সাফায়েত পাশে বসে বলল, মা, খালাম্মা, খালু মিষ্টি খান। সাদমানের বাবা মিষ্টি করে হেসে বলল, আগে তোমার আপুকে আনো রুয়াদ, শুভ কাজটা সেরে তারপর মিষ্টি মুখ করি সবাই। সাদমান খুশি হলো বাবার এহেন কথায়। রুয়াদ মাথা নেড়ে চলে গেল উপরে। রজনী রুমে পায়চারি করছে। শরীরে তার লেমন কালারের শাড়ি, হাত ভর্তি কাচের চুড়ি, চুলগুলো খোপা করে, মাথায় বেলি ফুলের গাজরা, মুখে হালকা প্রসাধনী ব্যবহার করা হয়েছে। রুয়াত এগিয়ে এসে বোনকে জড়িয়ে ধরল, কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, পৃথিবীর সব সুখ আমার আপু তোরে হোক, ঠিক আছে? জীবনটা খুশিতে পূর্ণ হয়ে থাকুক। রজনী এবার স্মিত হাসল, তার বুকটা ধড়ফড় করছে। সাদমানকে জিজ্ঞাসা করেছিল তার বাবা মাকে সব বলেছে কিনা। সাদমান বলল বলেছিল। রজনী অবাক হয়েছে, সব জেনেও কি করে ছেলের বউ তারা বানাতে চায়। রুয়াত রজনীকে নিয়ে নিচে নামলো। সাদমানের নজর আসতেই সাদমান সেই থেকেই চেয়ে আসে, চোখের পলক ফেলতেও যেন সে ভুলে গেছে। রুয়াত রজনীকে সাদমানের পাশে বসালো। সাদমানের বাবা মার পছন্দ হলো রজনীকে, দেখতে বেশ সুন্দর। রজনীর বাবার সাথে কথা বলে বিয়ের ডেটটা এই মাসের 30 তারিখে ঠিক করলো। এটাও জানালো বিয়ের শেষে রজনীকে তারা তাদের সাথে নিয়ে যাবে, যেহেতু তারা আমেরিকাতে থাকছে পার্মানেন্ট। সাদমান সবার অগোচরেই রজনীর হাতটা ধরল। রজনী ছাড়াতে চাইলে আরো চেপে ধরল। মুখের সামনে হাত এনে ফিসফিস করে বলল, আপনাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে রজনী। রজনী কিছুই বলল না প্রতিউত্তরে। সকলে মিষ্টি মুখ করলো। তারপর দুপুরের লাঞ্চটা করে বিকাল হতেই চলে গেল সবাই। রুয়াতকে থাকতে বলেছিল রুয়াতের শাশুড়ি, কিন্তু রুয়াত থাকেনি। বাড়িতে এত মানুষ, তার শাশুড়ি একা হাতে রান্না বান্না বাড়ির কাজ করবে, তাই সে চলে আসলো। সাফায়েত সবাইকে বাসায় পৌঁছে দিয়ে রুয়াতকে নিয়ে বের হলো সন্ধ্যার বাড়ি থেকে অল্প একটু দূরে থাকা ঝিলের পাড়ে। শীতল বাতাস বইছে চারিদিকে, লোকজনের কিছুটা সমাগম। ঝিলের পানিতে পা ভিজিয়ে বসে আছে কিছু যুগলবন্দি প্রেমিক প্রেমিকা। সাফায়েত রুয়াতকে নিয়ে ঝিলের পাশে থাকা বেঞ্চে বসলো। পাশ থেকে চলে যাওয়া ছোলা বাদাম বিক্রি করা লোককে ডেকে ছোলা আর বাদাম কিনলো সাফায়েত। রুয়াতের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, খেতে খেতে চারপাশ দেখো, ভালো লাগবে। রুয়াত এবার বাদাম ছুলে খেতে লাগলো। আশেপাশে তাকাতেই হঠাৎ চোখ গিয়ে আটকালো কিছুটা দূরের গাছের নিচে বসে থাকা রোহানের দিকে। রোহানের সাথে রয়েছে একটা মেয়ে, যে মনের সুখে আইসক্রিম খাচ্ছে, আর রোহান তাকিয়ে তাকিয়ে সেটা দেখছে। রুয়াতের মনে হলো হয়তো মেয়েটা রোহানের গার্লফ্রেন্ড। রুয়াত চোখ সরিয়ে নিল, সাফায়েতের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। রোহান নীতির আইসক্রিম খাওয়া দেখছে, এই নিয়ে 3টে খেলো। রোহানের বিরক্ত লাগছে, এত আইসক্রিম কেউ খায়? ঠান্ডা লাগবে তো। এই ঝিলের পাড়ে এসেছিল নীতির মনটা ভালো করতে, অথচ এনেও সে বিপাকে পড়তে হলো। রোহান এবার তপ্ত শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলল, হয়েছে খাওয়া নাকি আরো খাবি? নীতি আইসক্রিমটা শেষ করে বলল, এখন লাগবে না, বাসায় যাবার সময় কিনে দিয়েন, বাসায় গিয়ে খাবো। তাহলে চল ঝিলের কাছে, আমি পানিতে পা ভেজাবো। রোহান নীতির হাত ধরে ঝিলের পাশে আসলো। পায়ের জুতোটা খুলে বসে পানিতে পা ভেজালো দুজন। নীতি এগিয়ে আসলো রোহানের দিকে। রোহানের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে পানিতে পা জাপটিয়ে বলল, এবার সুন্দর লাগছে। রোহানের মুখ অন্যদিকে ঘুরিয়ে হালকা বাঁকা হাসলো। সন্ধ্যা নেমে আসতেই নীতি রোহানকে টেনে বাসায় চলে আসলো। রোহান নীতিকে নীতির বাসায় পৌঁছে দিয়েছে। আসার পথে অবশ্য নেহাল আর নেহালের বাবার সাথে একটু আলাপ সালাপ করে এসেছে। নিজের বাসায় আসতেই নীতি ফোন দিয়েছে। রোহান বিছানায় গাটা এলিয়ে দিয়ে বলল, 20 মিনিটও হয়নি, এর মধ্যেই ফোন? পৌঁছে গেছেন বাসায়? হ্যাঁ, খাবার খেয়ে ঘুমান। বুয়া আজ রান্না করে যায়নি? ও মা, তাহলে খাবেন কি? ঘরে বিস্কিট চানাচুর আছে,
নুডলস রান্না করে খেয়ে নিব নে। আপনার রান্না করা লাগবে না, রাখছি। নীতি ফোনটা কেটে অনলাইন থেকে ভাত, মাংস, ডাল, ভাজি, ভর্তার অর্ডার করে রোহানের ঠিকানা দিয়ে দিল। ঘণ্টাখানেকের মধ্যেই রোহানের বাসায় কলিং বেল বাজে। রোহান মুচকি হাসে, মনে করে নীতি এসেছে হয়তো নেহালের সাথে। কিন্তু দরজা খুলে দেখে ডেলিভারি ম্যান হাতে করে খাবার নিয়ে এসেছে। রোহানের ফোনে কল আসে। রোহান রিসিভ করে ওপাশ থেকে নীতি বলে, খাবারটা রিসিভ করে খেয়ে নিন। রোহান রিসিভ করলো। বিলটা পে করতে চাইলে ডেলিভারি ম্যান বলল, বিল পে করা হয়ে গেছে। রোহান দরজাটা আটকালো। রুমে এসে নীতিকে বলল, খাবার কেন পাঠাতে হবে তোর? আপনি খাবেন সেজন্যই। আচ্ছা, আমি ভিডিও কল দিচ্ছি। নীতি ফোনটা কেটে ভিডিও কল দিল। রোহান রিসিভ করলো। নীতি দেখলো রোহান প্যাকেট থেকে এক এক করে খাবার বের করছে। আমি কি রাক্ষস? এত খাবার! খাওয়া শুরু করেন যতটা পারেন। রোহান খেতে লাগলো। নীতিকে তাকিয়ে থাকতে দেখে হাতের লোকমাটা এগিয়ে দিয়ে বলে, তাকিয়ে আসিস, পেট খারাপ করবে তো, হা কর। নীতি হা করলো। রোহান নিজের মুখে নিয়ে বলল, খেয়েছিস? নীতি হেসে বলল, ইয়ামি তো। তুই খেয়েছিস রাতে? খেয়েছি। আচ্ছা, ঘুমিয়ে পড় তাহলে, আমারও খাওয়া শেষ। নীতি শুভরাত্রি বলে ফোনটা কেটে বিছানায় এসে শুয়ে পড়ল। লম্বা লম্বা শ্বাস টেনে বিড়বিড় করে বলল, কোনো এক রাত আসুক, যেই রাতটাই আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আর একটা সকাল আসুক শীঘ্রই, যে সকালের সূচনা হবে আপনাকে দেখে। নতুন সকাল, নতুন এক স্নিগ্ধ পরিবেশ। রুয়াত খাবার টেবিলে বসে নখ কামড়ে কিছু একটা ভাবছে। পুরো বাড়ি ফাঁকা। রুয়াতের শাশুড়ি সাদমান এর বাবা মায়ের সাথে সাফায়েতের নানার বাড়ি গিয়েছে আজ ভোরেই। পরশু চলে আসবে। সাদমান এখনো ঘুমে বিভোর। সাফায়েত রান্নাঘরে কফি বানাতে গিয়েছে। রোয়াতকে আজ রান্না করতে দেয়নি সাফায়েত। এই সকালে কফি না হলেই নয়। সাফায়েত 2 মগ কফি নিয়ে এসে রোয়াতের পাশে বসলো। রোয়াতকে ভাবনায় মশগুল থাকতে দেখে বাহু দিয়ে ঠ্যাস দিয়ে বলল, কি হলো, কি এত ভাবছো? সাফায়েত কফির মগটা এগিয়ে দিল। রোয়াত মগটা নিয়ে বলল, অনেক কিছু ভাবছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু কি এত ভাবছো? ভাবছি আমাদের ট্যুর দেওয়া উচিত একটা। কিসের ট্যুর? অনেক দূরের ট্যুর। বুঝলাম, যাব। কবে? বিয়েটা মিটে যাক। তুমি আমি আমেরিকা যাব। সাদমান ভাইদের সাথে? না, ওদের চলে যাবার পরে। ও, আমার পাসপোর্ট ভিসা নেই, বানিয়ে নিব। খুব মজা হবে। আম্মা যাবে না? না। কেন? আম্মা একা থাকবে বাসায়? না, সানজিদা আর নাইমুর আসবে। সবাই মিলে যায় না, চলুন। না, আম্মা যাবে না। চটপট কফিটা খেয়ে নাও। আজ আমরা রাতের ডিনারটা রেস্টুরেন্টে করব। আর সকালের ব্রেকফাস্টটা অর্ডার করে দিয়েছি, এসে যাবে খানিকক্ষণ পর। আমি সাদমানকে ডেকে আনছি। সাফায়েত চলে গেল। রোয়াত কফিটা খেয়ে শাশুড়িকে ফোন দিল। প্রথম ফোনেই রিসিভ হলো। রোয়াত বলল, আম্মা, আপনারা কত দূর? এই তো, বাড়ির কাছাকাছি। ও, পৌঁছে ফোন দিবেন। আচ্ছা, ব্রেকফাস্ট করেছো তোমরা? না, আপনার ছেলে রান্না করতে দেয়নি আজ, বাহিরের অর্ডার দিয়েছে। একটু পরেই আসবে খাবার। ঠিক আছে, তাহলে খেয়ে নাও। সাদমান কি আশেপাশে আছে? না, ভাইয়া তো ঘুমে বিভোর। উনি ডাকতে গেছে। ও, খেয়ে নিও সবাই মিলে। আর রাতে দরজা জানালা ভালো করে চেক করে তারপর ঘুমাতে যাবে। আচ্ছা, রাখছি, পৌঁছে ফোন দিব। শারমিন বেগম ফোনটা কেটে দিল। পাশ থেকে সাদমানের মা বলে উঠল, মেয়েটা ভীষণ ভালো, তাই না? শারমিন বেগমের ওষ্ঠে হাসি ফুটল। হ্যাঁ, ভীষণ। বাড়ির সব কাজ একা হাতে করে। আজকালকার মেয়েরা তো রান্না বান্না ঘরের কাজ তেমন একটা পারেই না। রজনীর থেকেই শেখা রুয়াতের সব কাজ। 2 বোন বেশ লক্ষ্মী মেয়ে। রজনী অনেক চাপা স্বভাবের, তাই না? হ্যাঁ, আমার রুয়াতকে বেশ ভালোই লাগে, সাথে ওর চঞ্চলতাকে। রজনীও হয়ে যাবে একসাথে থাকতে থাকতে। সাদমান কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। সাফায়েত মাথার কাছে বসে আছে। আলতো হাতে মুখের ওপর থেকে কাঁথাটা সরালো। বাহুতে ধাক্কা দিয়ে বলল, এই সাধু, ওঠ। সাদমান পাশ ফিরে অন্যদিকে ঘুরে ঘুমালো। সাফায়েত সাইডে থাকা পানির গ্লাস থেকে হাতে করে পানি নিয়ে সাদমানের মুখে ছুঁড়ে মারল। সাদমান লাফিয়ে উঠল। চোখ মেলতে গিয়েও সব ঝাপসা লাগলো।
কয়েকবার চোখ ঝাপটানি দিয়ে সব ক্লিয়ার করে সাফায়েতের দিকে তাকালো, রাগ মিশ্রিত কণ্ঠে বলল, হোয়াট ইজ দিস ব্রো? এভাবে পানি ছেটালে কেন? আমি ঘুমাচ্ছিলাম, দেখোনি? সাফায়েত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, না রে, দেখিনি। এবার বলদের মতো বসে না থেকে ফ্রেশ হয়ে খেতে আয়। বিকালে বের হব আমরা, রাতের ডিনার করে তারপরে ফিরবো বাসায়। সাদমানের চোখে মুখে আলো জ্বলে উঠল। রজনীকেও বলি আসতে। সাফায়েত রুম থেকে বের হতে হতে বলে গেল, না রে, তোর বলতে হবে না। ওকে বলার জন্য রুয়াতি আছে, ওর বোন। আমি ওর উঠবি ব্রো। বোনের থেকে বেশি হক কিন্তু আমার। আগে বিয়েটা হোক, তারপর বেশি হক বলে চেঁচামেচি করিস, মেনে নিব। সাদমান মুখ বেঁকিয়ে অশ্রমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলো রুয়াত সাফায়াত টেবিলে বসে আছে, খাবার সামনে নিয়ে। সাফায়াত সাদমানকে দেখা মাত্রই বলল, বেটা তাড়াতাড়ি আয় খেতে, অপেক্ষা করছি কখন থেকে। সাদমান চেয়ার টেনে বসলো। রুয়াত প্লেটটা এগিয়ে দিয়ে খাবার শুরু করলো। খাওয়ার মাঝে রুয়াতের ফোনটা বেজে ওঠে। রুয়াত ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রুয়াতের মা ফোন করেছে। রুয়াত ফোনটা রিসিভ করে কানে নিল। ওপার পাশ থেকে সামিরা শিকদার বলে উঠল, রুয়াত। মা বলো। কি করছিস? এই তো খাবার খাচ্ছি, কিছু বলবে? হুম। একটু বাসায় আসতে পারবি? রজনীকে নিয়ে স্যাকরার দোকানে যেতে হবে তো। আপু তো আজকে আসতেছে বিকালে আমাদের বাসায়, নিয়ে যাব তখন স্যাকরার দোকানে। গয়নার ছবিগুলো পাঠিয়ে দিও। আচ্ছা। খেয়েছো তোমরা? হুম। রাখছি তাহলে। আচ্ছা। সাফায়েত খাবার খেতে খেতে বলল, কি বলল? আপুকে নিয়ে স্যাকরার দোকানে যেতে বলল। সাফায়েত ও বলে চুপ করে নিজের রুমে চলে গেল। বিকালের দিকে রজনী আসলো রিকশায় চড়ে রুয়াদদের বাসায়। রুয়াদ তখন রেডি হচ্ছিল, সাদমান বসার ঘরে বসেছিল। রজনী বাড়ির ভেতরে ঢোকা মাত্রই সাদমানের চোখ গিয়ে আটকায় রজনীর মাঝে। পেস্ট কালারের সালোয়ার কামিজ পরেছে রজনী, চুলগুলো খোপা করা, মাঝখানে সিথি কেটে। রজনীর অস্বস্তি হলো সাদমানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে। এগিয়ে এসে একটু দূরে বসে বলল, এভাবে না তাকিয়ে থেকে বলুন রুয়াদ কোথায়? সাদমানের চোখের পলক ফেল, গালে হাত ঠেকিয়ে বলল, রুয়াদকে দিয়ে কি করবেন? আপনি আমাকে দেখুন রজনী, আমার থেকে ভালো কমপ্লিমেন্ট নিন। কিসের কমপ্লিমেন্ট? আপনার রূপের। অসম্ভব সুন্দর লাগছে আপনাকে। প্রতিবারই তো একই কথাই বলেন, নতুন কিছু ট্রাই করুন। হ্যাঁ ঠিক বলেছেন, জোভ হয়েছে আমি। মানে? সাদমান মাথার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, অনেক কিছু, পৃথিবীর শ্রেষ্ঠ কথা এটা। এই জোভেসেমি, ইয়েস। এটা কোন দেশের ভাষা? ফ্রান্স। বাংলায় বলুন। হুম। আপনার এত জানার আগ্রহ থাকলে গুগলে যান, তাকে গিয়ে আক্স করুন। আশ্চর্য, আপনি থাকতে গুগলের কাছে কেন যাব? আমি আপনার গুগল নাকি? অবশ্যই। এখন বলুন এটার মানে কি? আমাদের বাসায় জানেন তো ওয়াইফাই আছে। হ্যাঁ জানি তো। পাসওয়ার্ড জানেন নিশ্চয়? জানি। তাহলে কষ্ট করে ওয়াইফাইয়ের অপশনটা অন করে গুগলকে আক্স করুন, আমি বাহিরে যাচ্ছি ব্রো, নামলে চলে আসবেন, ঠিক আছে? আমি আর আপনি বাইকে চড়ে যাব কিন্তু। সাদমান চলে গেল। মিনিট পাঁচেক পর রোয়াদ সাফাত চলে আসলো। রজনী তাকালো, দুজনেই ম্যাচিং করে ব্ল্যাক শার্ট আর শাড়ি পরেছে। রোয়াদ রজনীর দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, কখন আসছো আপা? এই তো কিছুক্ষণ হলো। সাদমান ভাইয়া কোথায়? সে তো বাহিরে। ও আচ্ছা, চলো যাওয়া যাক। তিনজনে বাহিরে এসে দেখলো সাদমান বাইকে উঠে বসে আছে। সাফায়েত ভুরু কুচকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এই তুই বাইকে কেন? আমি বাইকেও করে যাব। ও আচ্ছা, একটু নাম তো। কেন? ও নামই না, তাহলেই তো দেখতে পাবি। সাদমান নামলো বাইক থেকে। সাদমান নামার সাথে সাথে সাফায়েত বাইকে উঠে বসলো। রুয়াতের দিকে তাকিয়ে বলল, রুয়াত ওঠো তো বাইকে। সাদমান কথাটা শুনে সাফায়েতের হাতটা টেনে ধরলো। ব্রো, তুমি রুয়াতকে উঠতে বলছো কেন? বললাম না। আর রজনীকে বাইকে উঠে যাবে তো, নামও বলছি। সাফায়েত মুখটা গম্ভীর করে বলল, বড় ভাইকে হুকুম করছিস? রুয়াত এখনো দাঁড়িয়ে আছো কেন? আসো বলছি। রুয়াত উঠে বসলো। সাফায়েত সাদমানের থেকে হাত ছাড়িয়ে বাইকটা স্টার্ট দিয়ে বলল,
আমাদের ফলো করতে করতে আয়, টাটা। সাদমান কোমরে হাত দিয়ে ওদের যাওয়ার পানে তাকিয়ে রইল। রজনী গাড়ির দিকে যেতে যেতে বলল, ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে থাকলে চলবে? গাড়িতে উঠে স্টার্ট দিন। সাদমান গাড়িতে উঠে বসলো। রাগান্বিত চেহারা নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বলল, আমার সব ফিলিংসের মধ্যে বা হাত ঢুকিয়ে দেয় একেবারে ব্রো। কোথায় ভেবেছি আপনাকে বাইকের পেছনের সিটে বসিয়ে ফুল স্পিডে বাইক চালাবো, আর তা হতে দিল কই? আচ্ছা হয়েছে তো। কি হয়েছে? বাজে বকা। বাজে বকলাম কখন? এই যে বকবক করছেন। চুপচাপ গাড়ি চালান। গাড়ি চালানোর সময় সম্পূর্ণ ধ্যান সামনের দিকে দিতে হয়। পাশে এমন প্রিয়তমাকে রেখে কি সম্পূর্ণ দৃষ্টির সামনে দেওয়া যায় নাকি? যাই। আমি পারি না। পারতে হবে। এত আগে গাড়ি ঠুসে মেরে পটল তোলার শখ নেই আমার, ঠিক আছে? সো সতর্কতার সাথে গাড়ি চালান। সাদমান গাড়ি চালানোই মনোযোগ দিল। রুয়াদ বেশ ভালো লাগছে অনেক দিন পর বাইকে চড়ে। মৃদু মন্দ বাতাসে চুলগুলো উঠছে। সাফায়েত সম্পূর্ণ ধ্যান নিয়ে বাইক চালাচ্ছে। রুয়াদ এবার ফিসফিস করে বলল, লেকচারার সাফায়েত, একটু স্পিড নিয়ে বাইক চালান না। সাফায়েত জবাব দিল, নো, যেভাবে চালাচ্ছি সেভাবেই সঠিক স্পিড। ভয় পান? ভয় কেন পাবো? এই যে আপনি ভয় পান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই। সাফায়েত কান দিল না রুয়াতের কথায়। রুয়াত ভালোর জন্যই সে স্পিডে চালাচ্ছে না। সাফায়েত একা থাকলে জোরে জোরে চালাতো। রুয়াত সাফায়েতকে বলল, একটু জোরে চালাতে। সাফায়েত শুনল না। মিডিয়াম গতিতে এসেই পৌঁছালো শপিং মলে। এখানে শ্যাকরার দোকানটা আছে। বাইক থামাতেই দেখলো সাদমান রজনীও চলে এসেছে। সবাই মিলে মলের ভেতরে ঢুকে শ্যাকরার দোকানে গেল। রুয়াদ তার মায়ের পাঠানো গহনার ডিজাইনগুলো শ্যাকরাকে দেখিয়ে বলল, শ্যাকরা যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে দিবে। রুয়াদ অগ্রিম কিছু পেমেন্ট করলো। তারপর সবাই চলে আসলো রেস্টুরেন্টে। সাফায়েত খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসলো। চারজন খাওয়া আরম্ভ করলো। খাওয়া শেষে বিলটা পে করে সাফায়েত রুয়াদকে নিয়ে একটু শপিং করে নিল। ফেরার পথে সাদমান বাইকটায় চড়ল রজনীকে নিয়ে। আগে সে বাইকে চড়ে বসেছিল। সাফায়েত এবার আর জ্বালালো না সাদমানকে। রুয়াদকে নিয়ে গাড়িতে উঠল। সাদমান ওর দিকে তাকিয়ে বলল, জলদি বাসায় ফিরবি আর সাবধানে পৌঁছে আসবি, ঠিক আছে? সাদমান মাথা নাড়িয়ে চলে গেল। এই রাত 7টায় বাজে নীতিকে নিয়ে এসেছে নেহাল রোহানের বাসায়। বেচারা রোহান, হুট করেই জ্বর এসেছে রাতে। বুয়াটাও কদিন ধরে বেশ অনিয়ম করছে আসছে। আজ তো আসেইনি। রাতের রান্নাটা করার জন্য নীতি এসেছে। নীতি মুরগির মাংস রান্না করছে। রোহান এতক্ষণ নেহালের সাথে কথা বলছিল। নেহালের ফোন আসায় নেহাল ছাদে চলে যায়। রোহান দুর্বল শরীর নিয়ে রান্নাঘরে আসে। নীতি রান্না করছে। রোহান চুপচাপ দাঁড়িয়ে দেখল। পাক্কা গিন্নি গিন্নি লাগছে নীতিকে। কি রান্না করছিস? কোমরে ওড়নাটা বেঁধে রান্না করছিল। রোহানের কথায় পিছু ফিরল। তড়িঘড়ি করে বলল, আপনি এখানে কেন? কিছু লাগবে? না। তাহলে রুমে যান। রোহান গেল না। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা তুই এত ভালো কেন বলতো? নীতি স্মিত হাসলো। খুন্তি দিয়ে তরকারি নাড়াচাড়া করতে করতে জবাব দিল, আপনি আজ জানলেন আমি এত ভালো? রোহান দেওয়ালে হেলান দিয়ে বুকে 2 হাত গুজে বলল, আগে জানলেও সেভাবে বুঝিনি, তবে এখন বেশ ভালো করেই জানি আর বুঝি। নীতির মুখটা প্রসারিত হলো। কড়াইতে টুকটাক আওয়াজ তুলে বলল, এই জানাটা কতদিন থাকবে? যদি তুই অনুমতি দিস তো চিরকাল এই জানাই জেনে থাকবো। দিবি অনুমতি? তড়িৎ গতিতে পেছনে ফিরল নীতি। লোকটা অনুমতি চাইছে। সে কি জানে না নীতি সেই ভালোবাসার প্রথম দিন থেকেই নিজ থেকে অনুমতি দিয়ে রেখেছে? সে তো জানে তাকে নীতি প্রচন্ড রকমের ভালোবাসে। জেনেও চাইছে অনুমতি। অনুমতি চাইছেন? দিবি? আমি তো আপনি না চাওয়ার আগেই দিয়ে বসে আছি। সেখানে চাওয়াটা বেমানান লাগছে না? আমি তো জানতাম না সেটা। এখন তো জেনে গেলেন। তাহলে আশা করি আর চাইবেন না। চাইতে না করছিস? আমি তো অনুমতি ছাড়া কোনো কিছু করি না। তাই
আমার সব সময় সব কিছুতে অনুমতিটা ম্যাটার করে। কোনো কোনো কিছুতে অনুমতি লাগে। সব সব মানে এভরিথিং? ও আচ্ছা, এখন যান, আমি তরকারিটা নামিয়ে নিয়ে আসছি। ঝাল দিয়েছিস তো বেশি করে। যান এবার। রোহান চলে গেল। নীতির কেমন যেন ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেল।